আজকে আমরা স্টার্ট করছি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। এর আগে আমরা সার্কুলেটরি সিস্টেম করেছি, সংবহন তন্ত্র। আজকে আমরা শুরু করছি ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? আমরা পরিপাক তন্ত্র যেটা করি, এই তন্ত্রের কাজটা কি? এই তন্ত্রের মাধ্যমে আমাদের জটিল খাদ্যবস্তু, কমপ্লেক্স ফুড সাবস্টেন্সগুলো খুব সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, সিম্পল ফুড সাবস্টেন্সে পরিণত হয়। তো আমরা কি ডাইজেস্টিভ সিস্টেম বলতে গেলে কি বুঝছি? ইট ইজ আ সিস্টেম by which complex food substances is break down to form simple food substance. Complex food substance break down to form simple food substance. এটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন। তো ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়ব, আমাদের ফুড মেটেরিয়ালগুলো কী কী। আমাদের ফুড মেটেরিয়ালগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি কি? ফুড মেটেরিয়াল, ফুড মেটেরিয়ালকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। Two categories of food materials are requires in large quantity, বেশি পরিমাণে লাগে, আর এটা হচ্ছে requires in less quantity। requires in large quantity, requires in less quantity। লার্জ কোয়ান্টিটিতে আমাদের কী কী লাগে? প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। আর অল্প পরিমাণে লাগে লেস কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আর এর সাথে আমাদের যেটা দিতে হয় বডিকে, সেটা হচ্ছে ওয়াটার আমাদের ডিহাইড্রেশন থেকে প্রিভেন্ট করছে, বডিকে বাঁচাচ্ছে, আর ফুড অ্যাবজর্পশনে ওয়াটার আমাদের হেল্প করছে। ডাইজেস্টিভ সিস্টেম আমরা করব ডাইজেস্টিভ ট্র্যাক্টকে আমরা আর একটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি? এলিমেন্টারি ক্যানাল। আমি একটা রাফ ডায়াগ্রাম আঁকবো ছোট করে। এটা হচ্ছে মাউথ ক্যাভিটি और ওরাল ক্যাভিটি और মাউথ। এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এইখানে এই পার্টটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে রেকটাম, আর এটা হচ্ছে অ্যানাস। মাউথ। এবার আমরা একটা পার্টে আসি। ফার্স্ট আমরা আসছি মাউথ। মাউথকে আমরা তিনটে ভাগ করেছি। কি কি? ফার্স্ট হচ্ছে বাকাল ক্যাভিটি,
বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটিকে আমরা ওরাল ক্যাভিটিও বলতে পারি, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি কোনটা? স্পেস বিটুইন টিথ অ্যান্ড থ্রোট, আমাদের দাঁত আর গলার মাঝখানে যে গর্তটা রয়েছে, ছবিতে দেখি এখানে দাঁত এখানে আর এই গলা, এর মাঝখানে মুখের এই যে গহ্বরটা, ঠিক আছে, এটাকে আমরা বলছি বাক্কাল ক্যাভিটি। সেকেন্ড, ভেস্টিবিউল। ভেস্টিবিউল হচ্ছে লিপ আর আমাদের টিথ, ঠোঁট আর দাঁতের মাঝখানে যে স্পেসটা, সেটাকে আমরা বলছি ভেস্টিবিউল, আর হচ্ছে টিথ। তাহলে এই হচ্ছে তিনটে পার্ট, বাকাল ক্যাভিটি, ভেস্টিবিউল, স্পেস বিটুইন টিথ অ্যান্ড লিপ, বাকাল ক্যাভিটি, space between teeth and throat, আর হচ্ছে টিথ। আচ্ছা, এবার আমি চলে আসছি টিথের স্ট্রাকচারে। টিথের ডায়াগ্রামটা আঁকি। টিথের এই পার্টটাকে আমি বলছি আমরা ক্রাউন, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে রুট। আচ্ছা, ক্রাউনের ওপরে যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলছি এনামেল। এনামেল। দাঁতের ভেতর দিকে, টিথের ভেতরে একটা গহ্বর আছে, যেটাকে আমরা, যে ক্যাভিটিটাকে আমরা বলছি পাল্প ক্যাভিটি। এখানে ব্লাড ভেসেলস, নার্ভ এগুলো গেছে, এটাকে আমরা বলছি পাল্প ক্যাভিটি। পাল্প ক্যাভিটি। আচ্ছা, পাল্প ক্যাভিটি, আচ্ছা এটার ডিটেলসে আসছি। আর এই পাশে রয়েছে টিথের পাশে দাঁতটাকে বসিয়ে রেখেছে, সে ধরে আছে, সেটা হচ্ছে কি গাম, মাড়ি। এটা হচ্ছে মাড়ি বা গাম। আচ্ছা, দাঁতে যখন কোনো খাবার আটকে যাচ্ছে তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথে সে দাঁতে গর্ত তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি টুথ ডিকে। সেই টুথ ডিকি বা দাঁতে গর্ত হয়ে যাওয়ার জন্য, টুথ ক্যাভিটি হওয়ার জন্য আস্তে আস্তে সেই গর্ত ভেতর দিকে ডিপ হচ্ছে, এবং হয়ে যখন সেটা পাল্প ক্যাভিটিকে গিয়ে ওপেন করছে সেই ক্ষতটা, তখন কি হচ্ছে, নার্ভ আর ব্লাড ভেসেলসগুলো ডাইরেক্ট এয়ারের কন্ট্যাক্টে আসছে, এবং সেই সময় ঠান্ডা বা গরম খাবার খেলে তখন এখানে শিরশির করছে। এবং এক্ষেত্রে যে ট্রিটমেন্টটা করা হয় সেটাকে আমরা বলছি রুট ক্যানাল ট্রিটমেন্ট, আরসিটি। এক্ষেত্রে করা হয় কি, পাল্প ক্যাভিটির মধ্যে থেকে সমস্ত ভেসেলসগুলোকে বার করে সেখানটাকে ফিল করে ওপরে একটা ক্যাপ বসিয়ে দেওয়া হয়। এতে কি হয়, যে পেশেন্টের নিজের দাঁতটা থেকে যাচ্ছে। আর দাঁত তুলে দিলে কি হচ্ছে, মাড়ি থেকে দাঁতটা পুরো তুলে দিলে, যে দাঁতটা ক্যাভিটি হচ্ছে সেটা তুলে দিলে দাঁতটা লস হচ্ছে। সেই নিজের টুথটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ট্রিটমেন্টটাকে করা হয়, সেটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটাকে আমরা বলি রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি। আচ্ছা, ডেন্টাল ফর্মুলা আমরা পড়ব। ম্যামালসরা, এদের আমরা বলি হেটেরোডন্ট। আমাদের দাঁত 4 রকমের দাঁত আছে, বিভিন্ন রকমের দাঁত আছে বলে আমাদের টিথ হচ্ছে হেটেরোডন্ট টিথ। হেটেরোডন্ট টিথ। হেটেরোডন্ট টিথ কত রকমের দাঁত আছে আমাদের? আমাদের দাঁত আছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আচ্ছা, এখানে আমরা কতগুলো টার্ম দেখে নিই দাঁত সংক্রান্ত। সেটা হচ্ছে, ফার্স্ট আমরা দেখলাম হেটেরোডন্ট টিথ। হেটেরোডন্ট টিথ মানে ডিফারেন্ট টাইপস অফ টিথ। ডাইফোডন্ট,
ডাইফোডন্ট। ডাইফোডন্ট মানে যাদের দুবার দাঁত ওঠে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে একবার দাঁত ওঠে সেটাকে আমরা বলছি মিল্ক টিথ। তারপর সেই ডেসিডিউয়াস টিথ, ডেসিডিউয়াস টিথ, এদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হচ্ছে 2102। আচ্ছা, এখানে আমাদের নর্মাল অ্যাডাল্টদের ডেন্টাল ফর্মুলা হচ্ছে 2123। 2123 মানে হচ্ছে ইনসিসার দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে। এটা হচ্ছে একটা হাফ। আমাদের যে দুটো চোয়াল আছে, ওপরের দিকে একটা চোয়াল, নিচে একটা চোয়াল, ওপরের পার্টটাকে আমরা বলি ম্যাক্সিলা আর নিচেরটাকে আমরা বলি ম্যান্ডিবল। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 2123 ম্যাক্সিলা, ম্যান্ডিবল। আচ্ছা, ম্যাক্সিলারি হাফ পোর্শনে রয়েছে এই 8টা, এদিকে আবার রয়েছে 8টা, 2123, এদিকে 2123, সেম আবার নিচেও আছে। বাট বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে মিল্ক টিথ বা ডেসিডিউয়াস টিথ, এদের ডেন্টাল ফর্মুলা আমরা দেখছি 2102। বাচ্চাদের ক্ষেত্রে মোলার টিথটাই প্রিমোলার এবং নতুন টিথ আসলে তখন সেটা মোলার হয়, মানে ওদের মোলারটাই হচ্ছে প্রিমোলার। আচ্ছা, এবারে ডেন্টিশন মানে দাঁতের ওঠা অনুযায়ী আমরা কতগুলো ভাগ করছি। কি কি? বেসড অন হাউ মেনি টাইমস টিথ কাম, কতবার দাঁত আসে। আচ্ছা, হাউ মেনি টাইমস টিথ কামস। এক, মোনোফায়োডন্ট। ডাইফায়োডন্ট। মোনোফায়োডন্ট যাদের একবার দাঁত ওঠে, যেমন ওয়েল। ডাইফায়োডন্ট যাদের দুবার দাঁত ওঠে, যেমন আমাদের হিউম্যান বিংসে একবার বাচ্চাবেলায়, তারপরে সেটা আবার সেই দুধে দাঁতগুলো পড়ে গিয়ে তারপরে আবার অ্যাডাল্ট দাঁত উঠছে। আচ্ছা, বা পার্মানেন্ট টিথ উঠছে, ডাইফায়োডন্ট। আর পলিফায়োডন্ট অনেকবার বা বারবার দাঁত ওঠে, যেমন স্নেক, তাদেরকে আমরা বলছি পলিফায়োডন্ট। তাহলে হাউ মেনি টাইমস টিথ কাম, কতবার করে দাঁত ওঠে, দাঁত ওঠার সময় অনুযায়ী আমরা দাঁতকে 3 ভাগ করলাম, মোনোফায়োডন্ট, ডাইফায়োডন্ট অ্যান্ড পলিফায়োডন্ট। অন দ্য বেসিস অফ অ্যাটাচমেন্ট, নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাটাচমেন্ট। বেসিস অফ অ্যাটাচমেন্ট আমরা ভাগ করছি কি কি? এক, থেকোডন্ট। যখন টিথ আমাদের সকেটে, হাড়ের সাথে আমাদের যে মাথার যে স্কাল বোন আছে সেই সকেটে যখন দাঁত বসানো থাকে তখন তাকে আমরা বলছি থেকোডন্ট, যেমন হিউম্যানসদের। তারপরে হচ্ছে প্লিউরোডন্ট, 2 নম্বর, প্লিউরোডন্ট। এদের ক্ষেত্রে কি হচ্ছে, সাইডে থাকে, যেমন কুমিরের দাঁতগুলো সাইডে বসানো থাকে। 3 নম্বর, অ্যাক্রোডন্ট, যাদের ক্ষেত্রে হাড়টাই দাঁতের মতন কাজ করছে, যেমন ব্যাং। আর ক্রোকোডাইল, রেপটাইলসদের ক্ষেত্রে সাধারণত প্লিউরোডন্ট থাকে। আচ্ছা, নেক্সট, দাঁতের সাইজ অনুযায়ী। দাঁত ছোট না বড় সেই সাইজ অনুযায়ী, তাহলে বেসড অন কাস্প। এক,
বুনোডন্ট, বুনোডন্ট এক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো দাঁতগুলো আমাদের ছোটো ছোটো হয়, যেমন হিউম্যান বিংসদের। আর হিপসোডন্ট যেমন হাতি দাঁত, যেটাকে আমরা বলি লম্বা ট্রাঙ্কের পরে যেটা বেরিয়ে আসছে, হিপসোডন্ট। যেমন হচ্ছে এলিফ্যান্ট, লার্জ টিথ। বুনোডন্ট আমরা হিউম্যান এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডেন্টিশন। ডেন্টিশন মানে কি, দাঁতের অ্যারেঞ্জমেন্ট। এবারে আসছি টাং। তাহলে মাউথ ক্যাভিটিতে আমরা মাউথে বাকাল ক্যাভিটি, ভেস্টিবিউল, টিথ পড়লাম, টিথের স্ট্রাকচার পড়লাম, ডেন্টিশন পড়লাম। এবার বাকাল ক্যাভিটির মধ্যে আর কি আছে, আমাদের টাং আছে। নেক্সট আসছি টাং। লিঙ্গুয়াল বা গ্লসাল এই টার্মটা আমাদের টাংয়ের সাথে যায় বায়োলজিক্যালি। লিঙ্গুয়াল বা গ্লসাল এই টার্মটা আমরা টাং রিলেটেড টার্ম আমাদের বায়োলজিক্যালি। আচ্ছা, আমাদের জিভ সামনে দিকে তলায় যে একটা ফোল্ডেড স্কিন দিয়ে জোড়া লাগানো থাকে, সেই সাপোজ এইটা ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবল, এটা যদি আমাদের জিভটা হয়, তাহলে এটা তলার দিকে যে ফোল্ডেড স্কিন দিয়ে জোড়া লাগানো থাকে সেটাকে আমরা বলছি ফ্রেনিউলাম। ফ্রেনিউলাম লিঙ্গুই। এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে ম্যাক্সিলা। This is the fold of skin. ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবল, এটা হচ্ছে ফোল্ড অফ স্কিন, যেটাকে আমরা বলছি ফ্রেনিউলাম লিঙ্গুই। এবার আমরা দেখি টাঙে কত রকমের প্যাপিলি আছে বা প্যাপিলা আছে। প্যাপিলি, এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। চার রকমের প্যাপিলা আছে। ভালভেট, এটা হচ্ছে ভ্যালেট, VALLATE, ভ্যালেট। এটা হচ্ছে ফিলিফর্ম, এটা ফাঙ্গিফর্ম, আর এটা হচ্ছে ফোলিয়েট। ভ্যালেট বা সার্কামভ্যালেট, ঠিক আছে, ফোলিয়েট। আচ্ছা, ফাঙ্গিফর্ম প্যাপিলি, এইটা সাধারণত হিউম্যানসদের ক্ষেত্রে থাকে না। ফাঙ্গিফর্ম প্যাপিলি, এদের মধ্যে যে টেস্ট বার্ডসগুলো রয়েছে, সেই টেস্ট বার্ডস 3 রকমের টেস্ট আমরা পাই এখান থেকে। এই দুটো হচ্ছে সাওয়ার, এটা এখানে সল্ট, আর এদিকে হচ্ছে সুইট। ফাঙ্গিফর্ম প্যাপিলি থেকে আমরা 3 রকমের টেস্ট পাচ্ছি। এখানে টেস্ট বার্ড যেগুলো রয়েছে সেই টেস্ট বার্ডগুলো সাওয়ার, সল্ট অ্যান্ড সুইট,
এই 3 রকমের টেস্ট দিচ্ছে আমাদের। আচ্ছা, আর ভ্যালেট যে যে টেস্ট বার্ডস আছে সেটা আমাদের কি টেস্ট দিচ্ছে, সেটা আমাদের দিচ্ছে বিটার। এখানে আমরা তেতো বুঝতে পারি, এখানে আমরা টক, নোনতা আর মিষ্টি। আচ্ছা, ঝালটা কোনো কিন্তু টেস্ট বার্ড না, ওটা অ্যাকচুয়ালি ইনফ্ল্যামেশন, মানে স্কিনের যেমন পিপারমেন্ট এগুলো একটা ইরিটেশন তৈরি করে, ঠিক আছে, এটা বার্নিং এফেক্ট দেয় আমাদের টাঙের ওপরে, জিভের ওপরে, সেটাই আমাদের ঝাল লাগে। আচ্ছা, ডায়াস্টেমা, এখানে আমরা আরেকটা টার্ম পড়বো, দ্যাট ইজ ডায়াস্টেমা। ডায়াস্টেমা ডায়াস্টেমা মানে হচ্ছে দুটো দাঁতের মাঝখানে যে ফাঁক থাকে সেটাকে বলে ডায়াস্টেমা। গ্যাপ বিটুইন টু টিথ, গ্যাপ বিটুইন টু টিথ। নেক্সট আমরা চলে আসছি এলিমেন্টারি ক্যানাল। আমরা আবার পুরোনো ডায়াগ্রামটা একবার দেখি। এখানে আমরা মাউথ ক্যাভিটি পড়লাম, পুরোটা মাউথ ক্যাভিটির আন্ডারে আমরা টিথ পড়লাম, টাং পড়লাম, বাকাল ক্যাভিটি, ভেস্টিবিউল এগুলো পড়লাম। এবার আমরা আসছি ইসোফেগাস। আচ্ছা, ইসোফেগাস এলিমেন্টারি ক্যানাল ইজ মেড আপ অফ 4 লেয়ার, ঠিক আছে। জেনারেলি এলিমেন্টারি ক্যানালে 4টে লেয়ার আছে, কি কি? সেরোসা, মাস্কিউলারিস, সাবমিউকোসা, মিউকোসা, 4টে লেয়ার আছে। সেরোসা এই লেয়ারটা কিন্তু ইসোফেগাসে থাকে না। সাবমিউকোসা যে লেয়ার আছে, ব্রুনার্স গ্ল্যান্ড দেখা যায় সাবমিউকোসা। আমরা এখানে ডায়াগ্রামটা একবার দেখি। বাইরে এটা হচ্ছে সেরোসা, ভেতরে এই যে গ্রিন রিজিয়নের আবার 3টে পার্ট আছে। বাইরেরটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, তার মাঝখানে এটা অবলিক, তার ভেতরে রয়েছে সার্কিউলার, 3টে লেয়ার রয়েছে। এটা হচ্ছে মাস্কিউলারিস, আর ভেতরে রয়েছে সাবমিউকোসা লেয়ার, আর তার ভেতরে রেড কালারে দেখানো হয়েছে মিউকোসা, ঠিক আছে। আচ্ছা, এখানে সাবমিউকোসা যে লেয়ারটা রয়েছে, হ্যাঁ, এর মধ্যে মিসনার্স প্লেক্সাস রয়েছে। এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে এখানে, এটা গ্যাস্ট্রো ইনহিবিটর বলছে। আর প্যারাসিম্প্যাথেটিক রয়েছে মায়েন্টেরিক প্লেক্সাস, এইটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট রয়েছে এখানে, এটা অর্সব্যাচ প্লেক্সাসও বলে এটাকে। আচ্ছা, এবারে আমরা দেখছি এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি স্টমাক, এটা হচ্ছে বডি ক্যাভিটি। বডি ক্যাভিটির বাইরে এই যে লেয়ারটা, এটা হচ্ছে মেসোথেলিয়াম লেয়ার, এটা স্টমাকের ভেতরে যে জায়গাটা সেটাকে আমরা বলছি ভিসেরা। স্টমাকের ভেতরের অংশকে বলছি ভিসেরা, আর বাইরে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলছি পেরিটোনিয়াম। এই বাইরের এই পর্দাটা, এটাকে আমরা বলছি পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামের দুটো পার্ট রয়েছে। পেরিটোনিয়ামের ভেতরে যেটা রয়েছে তাকে আমরা বলছি ভিসেরাল পেরিটোনিয়াম, আর বাইরে যে পেরিটোনিয়ামটা রয়েছে সেটাকে আমরা বলছি প্যারাইটাল পেরিটোনিয়াম। আর ভেতরের রিজিয়নটা স্টমাকে, তাকে আমরা বলছি ভিসেরা। আর বডি ক্যাভিটি, স্টমাক, বডি ক্যাভিটি, তার বাইরে বডির যে ইনার লেয়ার সেটাকে আমরা বলছি মেসোথেলিয়াম। স্টমাকের বডিটা, স্টমাকের এই ওপরের দিকে থাকে কার্ডিয়াক স্ফিংটার, এই পার্টটাকে আমরা বলছি ফান্ডাস। এখানে কার্ডিয়াক নচ রয়েছে, কার্ডিয়াক স্ফিংটার, এটা বডি। আর ডিওডিনামের পার্টে যেটা আছে, মানে স্টমাকের শেষের দিকটা যেটা ডিওডিনামের পার্ট যেখানে শুরু হচ্ছে তার ঠিক আগের রিজিয়নটাকে আমরা বলছি পাইলোরাস। যখন কার্ডিয়াক স্ফিংটার খোলে না কোনো কারণে, তখন ভমিটিং হয়। ভমিটিং হওয়ার একটা কারণ হলো কি,
কার্ডিয়াক স্ফিংটার না করা, সেই সময় অ্যান্টিপেরিস্টালসিস হয়। অ্যান্টিপেরিস্টালসিস হওয়ার জন্য খাবার উপর দিয়ে বেরিয়ে আসে। আচ্ছা, এবারে আমরা দেখব স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন এই স্টমাক শেষ হলো, স্টমাকের পিএইচ 2.2 থেকে 3 এর পিএইচ শেষ হয়ে ডিওডিনামে ঢুকছে। স্মল ইন্টেস্টাইনকে 3টে ভাগ করা হয়েছে। কি কি? ডিওডিনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। খাবার যখন স্টমাকে রয়েছে, এটা অ্যাসিডিক মিডিয়াতে রয়েছে, সেমি ডাইজেস্টেড ফুড, পুরোটা ডাইজেশন কমপ্লিট হয়নি, সেমি ডাইজেস্টেড ফুড ডিওডিনামে আসলো, ডিওডিনাম থেকে জেজুনাম, জেজুনাম হয়ে আসছে ইলিয়ামে। এই ইলিয়ামে শেষের দিকে যখন খাবারটা আসছে তখন আমরা এটাকে বলছি কাইল। আর ডিওডিনামের প্রথম অংশে যখন খাবারটা আসছে স্টমাক থেকে, তখন সেইখানে যে খাবারটা আছে সেই খাবারটাকে আমরা বলছি কাইম। ডিফারেন্স বিটুইন কাইম অ্যান্ড কাইল তাহলে বোঝা গেল। কাইম কাকে বলছি? যখন স্টমাকে খাবার মানে পার্টলি ডাইজেস্টেড খাবার কামস টু দ্য ডিওডিনাম, তখন সেটাকে আমরা বলছি ওটা অ্যাসিডিক, তাকে আমরা বলছি কাইম। আর যখন সেটা ডিওডিনামের পরে জেজুনাম হয়ে ইলিয়ামের শেষের দিকে আসছে, সেটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। কেন অ্যালকালাইন হয়? কারণ পিয়ার্স প্যাচ বলে এখানে এক ধরনের গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের সিক্রেশনের জন্য সেই খাবারটা কিছুটা অ্যালকালাইন হয়। তাদের পিএইচ হয় হচ্ছে ওই 7 থেকে 7.5 to 8। তো এই খাবারটাকে আমরা বলছি তখন কাইল। আচ্ছা, ইলিয়ামের পরে এখানে শুরু হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো ইলিয়াম আর লার্জ ইন্টেস্টাইনের শুরুর দিকটা হচ্ছে সিকাম। তো এদের এই জয়েন্টেড রিজিয়ান, যেটা আমি এখানে গ্রিন কালিতে দেখিয়েছি, এই জায়গাটাকে বলে ইলিওসিকাল জাংশন। তারপরে সিকামের এই শেষের দিকে এখানে রয়েছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা একটা ভেস্টিজিয়াল অর্গান, নিষ্ক্রিয় অঙ্গ। সিকামের পরে বাকি পার্টটা আমি নেক্সট ডায়াগ্রামে দেখাচ্ছি। তাহলে স্মল ইন্টেস্টাইনের পার্টটা এখানে বোঝা গেল। স্টমাকের ভেতরের পিএইচ হলো 2.3, যা অ্যাসিডিক। স্টমাকের অ্যাসিড মিশ্রিত খাবার, যে খাবার ডিওডিনামের প্রথম অংশে আসে তাকে বলছি কাইম। আর সেই খাবার যখন ইলিয়ামে পৌঁছায় তখন তা অ্যালকালাইন হয়ে যায়, কারণ ইলিয়ামে পিয়ার্স প্যাচ থাকে যা থেকে লিম্ফ বেরোয়। এই লিম্ফ কী করে? খাবারকে অ্যালকালাইন করে দেয়। কাইম আর কাইলের ডিফারেন্সটা এখানে খুব ইম্পর্টেন্ট। ডিওডিনামের প্রথমে পাওয়া যায় কাইল পাওয়া যায় ইলিয়ামের শেষে। কাইমে হচ্ছে সেমি ডাইজেস্টেড ফুড পাই আমরা, আর কাইলের ক্ষেত্রে সেটা ডাইজেস্টেড ফুড। কাইমের মিডিয়াম অ্যাসিডিক, পিএইচ 2 to 3, আর কাইলের মিডিয়াম অ্যালকালাইন, পিএইচ 7.5 to 8। আচ্ছা, এবারে আমরা আসছি ইন্টেস্টাইনের, স্মল ইন্টেস্টাইনের ইনার লেয়ারে। এই ডায়াগ্রামটা দেখো। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, ইলিয়ামের পার্টটা দেখাচ্ছি। এটা রয়েছে, এটা ডাক্টের মতন, এটা তো আউটার লেয়ার। ইনার লেয়ারটা কী করেছে? এরকম আঙুলের মতন ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করেছে, যেগুলোকে আমরা বলছি ভিলাই, এরকম আঙুলের মতন, ঠিক আছে, এটাকে আমরা বলছি ভিলাই। সেটারই আমি একটু ডায়াগ্রামটা দেখাচ্ছি, এইরকম। আচ্ছা, এইগুলো হচ্ছে ভিলাই, ঠিক আছে। ভিলাইয়ের ওপরে এই যে হেয়ার লাইক স্ট্রাকচারগুলো দেখছি, এগুলোকে আমরা বলছি মাইক্রোভিলাই। আর ভিলাইয়ের শেষের দিকে নিচেতে যে সেলসগুলো রয়েছে, স্পেস থাকে, ঠিক আছে, যে স্পেস রয়েছে স্মল ইন্টেস্টাইনের নিচেতে,
ভিলাইয়ের নিচে যে স্পেস রয়েছে তাকে আমরা বলছি ক্রিপ্টস অফ লিভারপুল, যেটা আমি গ্রিন কালি দিয়ে দেখিয়েছি। এর মধ্যে যে সেলসগুলো রয়েছে সেই সেলসগুলোকে বলছি কি প্যানেট সেলস। প্যানেট সেলস। এই প্যানেট সেলস ইন্টেস্টিনাল জুস সিক্রেট করে, যে জুসকে বলছে সাক্কাস এন্টেরিকাস। আচ্ছা, এবার আসছি লার্জ ইন্টেস্টাইন। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কি দেখছি আমরা এখানে স্মল ইন্টেস্টাইনটা দেখলাম, যে এই যে ইলিওসিকাল জাংশন, এটা আমরা আগের ডায়াগ্রামে দেখলাম স্মল ইন্টেস্টাইনে। এবার হচ্ছে কি, এটা হচ্ছে সিকাম। সিকামের পরে যে কোলনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। এটা অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, আর এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। এই যে এই পার্টটা রয়েছে এটা হচ্ছে হেপাটিক ফ্লেক্সার অফ কোলন, মানে এটা হচ্ছে লিভারের সাথে জোড়া লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে স্প্লিনের সাথে জোড়া লাগিয়ে রেখেছে। এতে থাকার ফলে হয়েছে কি, লার্জ ইন্টেস্টাইন ঠিক জায়গা মতন অবস্থান করছে। আচ্ছা, এদের মধ্যে এক রকমের ব্যান্ড অফ মাসেলস দেখা যায়। প্রথমত এই যে পাউচ, হসটা বলে আমরা বলি এগুলোকে, পাউচের মতন রিজিয়ন রয়েছে, সেই পাউচগুলোকে বলে হসটা। আর এদের মধ্যে ব্যান্ডস অফ মাসেলস রয়েছে, যেটা রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কী হয়, বাউল মুভমেন্ট হয়। সেই মুভমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলেই কনস্টিপেশন হয়। তো সেখানে বাউল মুভমেন্ট ঠিক রাখার জন্য এখানে যে মাস্কিউলার ব্যান্ডস রয়েছে তাদেরকে আমরা বলছি টেনিয়া কোলি। আচ্ছা, এরপরে এই পার্টটা যে ভাঁজ হয়ে রয়েছে এটাকে আমরা বলছি সিগময়েড কোলন। সিগময়েড কোলনের পরে রয়েছে রেকটাম। রেকটামের মধ্যে কিছু ভেইন থাকে, এইরকম কিছু ভেইন থাকে। এই ভেইনগুলোর কাজ কি, রেকটাম থেকে ফিকাল ম্যাটারকে বাইরে ডিসচার্জ করে দেওয়া। যদি এই ভেন ফিকাল ম্যাটার বাইরে ঠিক ডিসচার্জ না হয়, বা এই ভেনগুলো যখন ফুলে ওঠে, ঠিক আছে, যখন ভেনগুলো বড় হয়ে ওঠে তখন কী হয়, বাউল ঠিক করে মুভ করতে পারে না, তখন তাকে বলে হেমোরয়েডস বা পাইলস বলে। এর ফলে হয় কি, ভেন ফেটে গিয়ে ব্লিডিং হতে থাকে। যদি অবস্থা ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে সার্জারির মাধ্যমে হিমারয়েডকে সরিয়ে দেওয়া হয়, তখন তাকে বলে হচ্ছে হিমারয়েডেক্টমি। তো এটা হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাস। বাউল মুভমেন্ট এখান থেকে বডির বাইরে ফিকাল ম্যাটার ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, এবারে আমরা আসছি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ফার্স্ট হচ্ছে লিভার অ্যান্ড গল ব্লাডার। লিভার অ্যান্ড গল ব্লাডার। লিভারটা কীরকম, এটা হচ্ছে লেফট লোব, এটাকে আমরা বলছি ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর এটা হচ্ছে রাইট লোব। তাহলে লেফট লোব আর রাইট লোব আর লেফট লোব দুটো কানেক্ট করে রয়েছে কে, দুটোকে কানেক্ট করে রয়েছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি, ওয়েট 1.2 to 1.8 কেজি, ওয়েট 1.2
to 1.8 kg. In male it is 1.5 to 1.8 kg, and in female it is 1.2 to 1.4 kg. লিভারের pH 8.4, আর লোকেশন অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচে, ক্যাভিটিতে ডায়াফ্রামের নিচে থাকে, ডায়াফ্রাম তার নিচে রয়েছে এখানে। ডায়াফ্রাম মানে হচ্ছে কি মধ্যচ্ছদা। আচ্ছা, তাহলে এবার আমরা একটুখানি দেখি, ডায়াগ্রামটাকে আরেকটু বড় করা যাক। লেফট লোব থেকে, এখানে আমরা কি লিখেছি, এটা হচ্ছে লেফট লোব, আর এটা হচ্ছে কি রাইট লোব। লেফট লোব থেকে আসছে লেফট হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। রাইট লোব থেকে আসছে রাইট হেপাটিক ডাক্ট। দুটো এসে এখানে কি তৈরি করলো, কমন হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট দিয়ে বাইল আসছে, এসে এখানে রয়েছে গল ব্লাডার। এটা কি, এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার, গল ব্লাডারের মধ্যে স্টোর হচ্ছে এই যে ডাক্ট, গল ব্লাডার যে ডাক্টটা দিয়ে কমন বাইল ডাক্টের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলছি সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট। তো গল ব্লাডারের পর কমন বাইল ডাক্টের এই এক্সটেনশন পর আসছে এখানে একটা স্ফিংটার আছে, এই স্ফিংটারটার নাম স্ফিংটার অফ বয়ডেন। স্ফিংটার অফ বয়ডেন। এরপর কমন হেপাটিক ডাক্টের সাথে যখন এখানে সিস্টিক ডাক্ট দিয়ে গল ব্লাডার কানেক্টেড হলো, তারপরের এই যে এক্সটেনশনটা, এটাকে আমরা বলছি কমন বাইল ডাক্ট। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট, ঠিক আছে। এই কমন বাইল ডাক্ট এসে এখানে ডিওডিনাম আছে, ঠিক আছে, এখানে ডিওডিনাম রয়েছে, এখানে স্টমাক, এই স্টমাক থেকে এখানে ডিওডিনাম আছে। তো এখানে স্টমাক থেকে আসছে, এখানে বাইল জুস আসছে, ডিওডিনামের এই যে জায়গাটা 3 মাথার মোড় তৈরি হয়েছে যেখানটা, ঠিক আছে। এদিকে প্যাঙ্ক্রিয়াস রয়েছে, প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়াটিক জুস আসছে। এটা স্টমাক, এটা প্যাঙ্ক্রিয়াস, এখান থেকে বাইল ডাক্ট আসছে, দিয়ে এইখানে যে কানেক্টিং লিঙ্কটা তৈরি হচ্ছে, এই জায়গাটাকে বলছে কি, এটাকে বলছে ওয়াটার অফ অ্যাম্পুলা অর হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক অ্যাম্পুলা। হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক
অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ওয়াটার। অ্যাম্পুলা অফ ওয়াটার। আচ্ছা, এখানে আর একটা স্ফিংটার আছে, যেখানে একটা প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা আসছে, তারপরে তো এখানে কানেকশন রয়েছে, মানে ডিওডিনাম, তারপরে ইলিয়াম আসবে। এখানে আর একটা স্ফিংটার আমরা দেখতে পাই, সেই স্ফিংটারটার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। স্ফিংটার অফ ওডি, স্ফিংটার অফ বয়ডেন দেখলাম, আর হচ্ছে স্ফিংটার অফ ওডি। আচ্ছা, তো গল ব্লাডার থেকে পার ডে 600 থেকে 800 ml এর মতো বাইল সিক্রেশন হচ্ছে যখন ডিওডিনামে খাবার থাকবে না। ডিওডিনাম, এটা হচ্ছে ডিওডিনাম, এখানে ডিওডিনাম, ঠিক আছে। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা স্টমাক। ডিওডিনামে যখন খাবার থাকবে না তখন বাইল সব গল ব্লাডারে এসে স্টোর হয়ে যাবে। যখন খাবার নেই তখন কী হচ্ছে, বাইল তৈরি হচ্ছে লিভারে, সেটা এসে স্টোর হচ্ছে কোথায়, স্টোর হচ্ছে গল ব্লাডারে। তো যখন খাবার নেই তখন গল ব্লাডারে এখানে এসে গল ব্লাডারে এসে স্টোর হয়ে থাকলো। যখন কাইম এসে যাবে ডিওডিনামে তখন একটা হরমোন ক্ষরিত হবে, এবং যখন কারণ স্ফিংটার অফ বয়ডেন কন্ট্যাক্ট করবে। আচ্ছা, যখন এখানে স্ফিংটার অফ বয়ডেন, যখন খাবার নেই তখন এ কন্ট্যাক্ট করে আছে, তাহলে কী হলো, বাইল এদিকে আর আসতে পারছে না, নার্ভাস সিস্টেম দিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে, মানে ইম্পালস যাচ্ছে। ডিওডিনামে খাবার নেই, কাজে ওর বাইলের দরকার নেই, তখন কি হচ্ছে, স্ফিংটার অফ বয়ডেন কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে যাওয়ার জন্য এই পথটা বন্ধ হয়ে গেল। তখন বাইল কী করছে, এদিকে আসতে পারছে না, ও এসে গল ব্লাডারে স্টোর হচ্ছে। এবার যখন ডিওডিনামে খাবার এসে গেল, কে আসলো, স্টমাক থেকে যে খাবারটা আসে আমরা এইমাত্র পড়লাম, অ্যাসিডিক ফুড, আনডাইজেস্টেড মানে সেমি ডাইজেস্টেড পার্ট অফ দ্য ফুড, দ্যাট ইজ কাইম। কাইম যখন আসছে তখন কি হচ্ছে, ইম্পালস যাচ্ছে, এবং ইম্পালস যাওয়ার জন্য তখন একটা হরমোন ক্ষরিত হচ্ছে, সেই হরমোনটাকে আমরা বলছি কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, এনজাইমটার নাম কি, এই হরমোনটার নাম কি, কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, ঠিক আছে। শর্টে লেখা হচ্ছে CCK-PZ, নামটা একবার লিখবো আমরা এখানে। কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, এই হরমোনটা ক্ষরিত হচ্ছে। এরপর এই হরমোন রক্তের মাধ্যমে গল ব্লাডারে চলে যাবে, এবং গল ব্লাডার কন্ট্র্যাক্ট করবে। খাবার এসে গেছে তো, কাজে এই হরমোনটা সিক্রেশন করছে, এবং এই হরমোনটা বলছে গল ব্লাডারকে কন্ট্র্যাক্ট করতে। গল ব্লাডার যে কন্ট্র্যাক্ট করছে, এবং স্ফিংটার অফ বয়ডেন তখন রিল্যাক্স হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে গিয়ে গল ব্লাডার থেকে সব বাইল ডিওডিনামে এসে তখন চলে আসছে, ঠিক আছে। বাইলের মেন ফাংশন কি, বাইলের মেন ফাংশন হচ্ছে একটা অবদ্রব তৈরি করছে, ইমালসিফিকেশন অফ ফ্যাট। বাইল কী করছে, ইমালসিফাইড করছে ফ্যাটকে, ফ্যাট ডাইজেশনে মেন আমাদের বাইল কাজ করে, ফ্যাট ইমালসিফিকেশন অফ ফ্যাট। Biles help in emulsification of fat, হেল্প করছে বাইলের, এটা হচ্ছে ফাংশন। বাইল সল্ট রয়েছে দুটো, একটা সোডিয়াম টরোকোলেট, আর একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। বাইল পিগমেন্ট বিলিরুবিন রয়েছে, বিলিরুবিন আর বিলিভারডিন রয়েছে। বিলিরুবিন, বাইল পিগমেন্ট যেটা রয়েছে বিলিরুবিন,
বিলিরুবিন দুটো রয়েছে, স্টার্কোবিলিন আর ইউরোক্রোম। বিলিরুবিন দু রকমের রয়েছে, স্টার্কোবিলিন আর ইউরোক্রোম। ইউরোক্রোমটা ইট ইজ পাসড বাই ইউরিন, ইউরিন দিয়ে বেরোয়। আর স্টার্কোবিলিন পাসড বাই ফিকাল ম্যাটার। ফিকাল ম্যাটারের সাথে বেরোয়। আচ্ছা, অবস্ট্রাকশন কত রকম হইতে? অবস্ট্রাকশন ইন কমন বাইল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়, কজেস নো মিক্সিং অফ বাইল উইথ ফুড। যদি কমন বাইল ডাক দিই, আমরা ডায়াগ্রামটাকে একটু সামনে রাখি। এটা কি? এটা কমন বাইল ডাকটা। যদি কমন বাইল ডাক দিয়ে বাইল আসতে না পারে, তখন কি হচ্ছে? খাবারের সাথে এসে এখানে মিক্স আপ হতে পারছে না। নো মিক্সিং অফ বাইল উইথ ফুড, বাট দ্য এনজাইম লাইপেজ ট্রাই টু ডাইজেস্ট ফ্যাট। তাই তো, ফ্যাট ডাইজেশনের জন্য এনজাইম লাইপেজ তো বেরোবে, কিন্তু বাইল আসতে পারছে না। কী হবে? ইমপ্রপার ডাইজেশন অফ ফ্যাট, ফ্যাট ঠিকঠাক ডাইজেস্ট হবে না। এই কন্ডিশনকে আমরা বলছি কি? স্ট্রিটোরিয়া। স্ট্রিটোরিয়া বলছি। এক্ষেত্রে কি হচ্ছে? ফিকাল ম্যাটারের কালার গ্রেইশ হয়, গ্রে কালারের হয়। আর কমন বাইল ডাক্টে যদি অবস্ট্রাকশন তৈরি হয়, সেক্ষেত্রে কী হবে? বিলিরুবিনও আসতে পারবে না, ফলে ব্লাডের মধ্যে বিলিরুবিন বেড়ে যাবে, এর ফলে জন্ডিস হবে। এবং এই জন্ডিসকে তখন আমরা বলছি অবস্ট্রাকটিভ জন্ডিস। এতে ইউরিন ডার্ক হবে। আচ্ছা, কতগুলো টার্ম আমরা এখানে পড়বো, সেই টার্মসগুলো কী কী? কোলেলিথাইসিস, স্টোন ইন গল ব্লাডার। লিথো মানে কি? স্টোন। কোলে মানে এখানে ব্লাডারকে বোঝাচ্ছে, ব্লাডারের স্টোন। গল ব্লাডারে যদি স্টোন হয়, সেক্ষেত্রে কোলেলিথাইসিস। কোলেসিস্টাইটিস, ইনফ্লামেশন ইন গল ব্লাডার, ইনফ্লামেশন ইন গল ব্লাডার। আর কোলেসিস্টেক্টমি, যদি গল ব্লাডারে স্টোন ফর্মেশন হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল রিমুভাল অফ গল ব্লাডার, তাকে আমরা বলছি কোলেসিস্টেক্টমি। এবার লিভারের ফাংশন অফ লিভার, গ্লাইকোজেনেসিস করছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে, কনভার্সন অফ গ্লুকোজ ফ্রম কার্বোহাইড্রেট লাইক ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। যখন কার্বোহাইড্রেট গ্লুকোজ তৈরি হচ্ছে, যখন কার্বোহাইড্রেট ছাড়াও যখন ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এইসব থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন আমরা তাকে বলছি গ্লুকোনিওজেনেসিস। তো লিভারের মেন ফাংশনগুলোকে আমরা শর্ট আউট করেছি। কী কী? সিনথেসিস অফ বাইল, সিনথেসিস অফ ফ্যাট, সিনথেসিস অফ কোলেস্টেরল, স্টোরস ফ্যাট সলিউবল ভিটামিন, লার্জেস্ট সেন্টার ফর দ্য প্রোডাকশন অফ লিম্ফ। ঠিক আছে? লিভার, এটা যদি লিভার হয়, লিভার একটা ক্যাপসুল লাইক পর্দা দিয়ে ঢাকা রয়েছে, মেমব্রেন দিয়ে ঢাকা রয়েছে, এটাকে আমরা বলছি গ্লিসন্স ক্যাপসুল। লিভার যে সেলসগুলো দিয়ে তৈরি, তাদেরকে আমরা বলছি হেপাটিক লোবিউলস। স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভার।
Hepatocytes or hepatic cells, ওই এক একটা lobules are made up of the cells called hepatocytes, মানে যে লিভার যে লিভারের মধ্যে অনেকগুলো লোবিউল আছে, সেগুলোই হচ্ছে লিভারের স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট। সেই এক একটা লোবিউলের মধ্যে আবার হেপাটোসাইট সেলস রয়েছে। ডায়াগ্রামটা দেখালে বুঝতে পারবে। এই যে ডায়াগ্রামটা দেখো, এটা হচ্ছে লিভারের মানে এটা হচ্ছে লোবিউল, এগুলো হচ্ছে লোবিউল, একটা হচ্ছে লিভার সেলস, ঠিক আছে, হেপাটিক লোবিউল। এদের মধ্যে এই যে ছোটো ছোটো রেড কালারের ডট দেখানো হয়েছে, এগুলো হচ্ছে কি হেপাটোসাইটস বা হেপাটিক সেলস। এদের কাজ হচ্ছে কি সিক্রেটস বাইল, যেটা কিনা গল ব্লাডারে গিয়ে স্টোর হচ্ছে। হেপাটিক লোবিউলটা, এটা হচ্ছে হেপাটিক লোবিউল, এটা দেখতে এরকম হেক্সাগোনাল, বেনজিন রিংয়ের মতন হেক্সাগোনাল। এদের মধ্যে লাল রঙের গোল ডট ডটগুলো হচ্ছে হেপাটোসাইট বা হেপাটিক সেল। আচ্ছা, এখানে এই যে হেক্সাগোনালের যে কর্নারগুলো, সেগুলো একটা সেন্ট্রাল ভেন রয়েছে, সেই সেন্ট্রাল ভেনের সাথে কানেক্টেড রয়েছে, সেইগুলোকে আমরা বলছি হেপাটিক সাইনুসয়েড। আর যেই সেন্ট্রাল ভেন যেটার সাথে সাইনুসয়েডগুলো কানেক্টেড, সেটাকে আমরা বলছি সেন্ট্রাল ভেন। এই সেন্ট্রাল ভেন আর সাইনুসয়েড কতগুলো কম্পার্টমেন্ট করেছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে আমরা আবার দেখছি এক ধরনের সেলস, যেটাকে আমরা বলছি কুফার সেলস রয়েছে। আর এখানে গ্রিন কালারের একটা সেলস দেখিয়েছি, বাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন বাঞ্চ। এখানে কতগুলো হেপাটিক ভেন একসাথে মিলিয়ে পোর্টাল ভেন একসাথে মিলেছে, সেটাকে আমরা হচ্ছে বাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন। বাঞ্চ অফ হেপাটিক আর্টারি, তিনটে ট্রায়াঙ্গেলের তিনটে পার্ট জায়গায় তিনটে জিনিস দেখানো হয়েছে, এখানে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন, বাঞ্চ অফ হেপাটিক আর্টারি, আর এদিকে হচ্ছে নেটওয়ার্ক অফ স্পেসেস বাইল ক্যানালিকুলি। ঠিক আছে, এটা হচ্ছে হেপাটিক লোবিউল, লিভারের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ইঁদুর, পায়রা এবং ঘোড়া, র্যাট, পিজিয়ন অ্যান্ড হর্স, এদের মধ্যে গল ব্লাডার পাওয়া যায় না। আচ্ছা, ফ্যাটি লিভার সিনড্রোম হচ্ছে কি অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন দ্য হেপাটিক অর হেপাটিক সেলস। এই যে হেপাটিক সেলসগুলো আমরা দেখলাম, এই যে হেপাটিক সেলসগুলো আমরা দেখছি, এই সেলসগুলোর মধ্যে যে ফ্যাট ডিপোজিশন হয়, ফ্যাট অ্যাকুমুলেশন হয়, তখন তাকে আমরা বলছি ফ্যাটি লিভার। এনলার্জ হয়ে যায় liver becomes shrink, enlarged liver becomes shrink, shrinking of liver is called cirrhosis. আচ্ছা, নেক্সট গ্ল্যান্ড, আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড পড়ছি, আমরা পড়লাম গল ব্লাডার অ্যান্ড লিভার। এবার আমরা পড়ছি স্যালাইভারি গ্ল্যান্ড অর প্যাঙ্ক্রিয়াস অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস, স্যালাইভারি গ্ল্যান্ড ক রকমের আছে? প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল আর ইনফ্রাঅরবিটাল। এর মধ্যে হিউম্যানদের রয়েছে ওপরে তিনটে, আর ইনফ্রাঅরবিটাল যেটা রয়েছে কুকুর, খরগোশ এদের থাকে, মানুষদের থাকে না ইনফ্রাঅরবিটাল। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড এটা কানের পাশে থাকছে, এটা আমাদের ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা ইয়ার আমাদের কান, এটা দাঁত। তো এইখানে রয়েছে প্যারোটিড লিঙ্কড উইথ সেকেন্ড মোলার, আমাদের মোলার টিথ, সেই সেকেন্ড মোলারের সাথে এটা দুটো যে মোলার রয়েছে, এই মোলার টিথ এই সেকেন্ড মোলারের সাথে এটা কানেক্টেড রয়েছে, তিনটে মোলারের সেকেন্ডের সাথে কানেক্টেড। যেটা দিয়ে কানেক্টেড আছে সেটাকে আমরা বলছি কি স্টেনসন ডাক্ট। তার মানে প্যারোটিড গ্ল্যান্ড যে ডাক্ট দিয়ে কানেক্টেড আছে মোলারের সাথে, সেই ডাক্টটাকে বলছি, বা যে ডাক্ট দিয়ে ওপেন হচ্ছে
প্যারোটিড গ্ল্যান্ড কি, মানে স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাকচুয়ালি ইজ আ এক্সোক্রিন গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা কি হয়, বাইরে বেরিয়ে আসছে। তো প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন যে ডাক দিয়ে বেরিয়ে আসছে মুখের মধ্যে, তার সেই ডাকটার নাম হচ্ছে কি স্টেনসন ডাক্ট। maxillary or submandibular, found in lower jaw. Submaxillary or submandibular. Submandibular, এটা আপার জ, এটা লোয়ার জ, এটা লোয়ার সেন্ট্রাল ইনসিসার। এটা হচ্ছে ডাক, মানে ম্যাক্সিলারি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। যে ডাকটা দিয়ে ওপেন হচ্ছে এটা হচ্ছে ওয়াটসন ডাক্ট, স্টেনসন, ওয়াটসন আর রিভিনাস। ঠিক আছে, স্টেনসন গেল, ওয়াটসন ডাক্ট। আর সাবলিঙ্গুয়াল, বিলো টাং, জিভের নিচে আছে, সাবলিঙ্গুয়াল, বিলো টাং। ম্যাক্সিলা ম্যান্ডিবল, এটা হচ্ছে টাঙের নিচে রয়েছে। এই যে ডাকটা দিয়ে ওপেন হচ্ছে সেটা হচ্ছে কি রিভিনাস। তাহলে ডাক্টগুলো কি কি, যে ডাক্টগুলো দিয়ে গ্ল্যান্ডটা ওপেন হচ্ছে আমাদের, প্যারোটিড গ্ল্যান্ড ওপেন হচ্ছে যে ডাক দিয়ে তার নাম স্টেনসন ডাক্ট। ওয়াটসন ডাক দিয়ে ওপেন হচ্ছে সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর রিভিনাস গ্ল্যান্ড দিয়ে ওপেন হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, কারণ এটা এন্ডোক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোক্রিনও। এটা হচ্ছে উইসং, এটা প্যানক্রিয়াসে এটা হচ্ছে উইসং টিউব, যেটা দিয়ে ওপেন হচ্ছে। আর তার এখানে যে ব্যান্ড অফ অনেকগুলো ব্যান্ড রয়েছে যেগুলো দিয়ে ওপেন হচ্ছে, এটাকে আমরা বলছি স্যান্টোরিনি অ্যাক্সেসরি ডাক্ট। এন্ডোক্রিন প্যানক্রিয়াস এমন একটা গ্ল্যান্ড, এন্ডোক্রিন এক্সোক্রিন দু রকমের সিক্রেশনই রয়েছে, ডাক্টলেস আবার উইথ ডাক্ট। উইথ ডাক্ট যে সেই ডাক্টগুলো উইসং ডাক্ট আর স্যান্টোরিনি। আচ্ছা, এখানে একটা ডায়াগ্রামটা দেখো। এক্সোক্রিন, অ্যাসিনি অফ প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে এক্সোক্রিন সিক্রেশন দেখানো হয়েছে এটা। আর এই ভেতরের পার্টটা হচ্ছে এন্ডোক্রিন সিক্রেশন, যেটা ডাইরেক্ট এসে ব্লাড ভেসেলে মিশছে। আর যে ডাকগুলো দিয়ে প্যানক্রিয়াসের বাইরে আসছে সিক্রেশন বা জুস, সেই ডাকগুলো হচ্ছে, এগুলোকে বলে হচ্ছে অ্যাসিনি অফ প্যানক্রিয়াস। এই অ্যাসিনি অফ প্যানক্রিয়াসের অ্যাসিনির মধ্যে রয়েছে ডাক্ট অফ স্যান্টোরিনি। এগুলোই একসাথে মিলে তৈরি করেছে কি উইসং। ইট ব্রিংস প্যানক্রিয়াটিক জুস, যেখান দিয়ে প্যানক্রিয়াটিক জুস আসছে। আর এন্ডোক্রিন যে সিক্রেশন, সেখানে রয়েছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, এখানে 4 রকম সেলস রয়েছে, আলফা, বিটা, গামা, ডেল্টা। আলফা সেল গ্লুকাগন সিক্রেশন করছে, বিটা সেল ইনসুলিন সিক্রেশন করছে, গামা সোমাটোস্ট্যাটিন, ডেল্টা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রেট করছে।
এবার আমরা আসছি ডাইজেশন অফ ফুড। এটা আমরা একটা চার্টে দেখব। পরীক্ষার সময় প্রোটিন ডাইজেশনটা তোমরা চার্ট করেই লিখবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটি ডাইজেশন, অ্যাবজর্পশন, এগুলো ভালো করে পড়তে হবে। আমি চার্ট ওয়াইজ একটু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা একটু বিস্তারিতভাবে আনসারটা লেখার চেষ্টা করবে। আচ্ছা, কার্বোহাইড্রেটকে আমরা তিনটে ভাগ করেছি: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে সবথেকে সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইডস। অলিগোস্যাকারাইডস 2 থেকে 9 একক, 2 to 9 ইউনিটস অফ মনোস্যাকারাইড একসাথে মিলে তৈরি করছে অলিগোস্যাকারাইড। আর যদি দুটো মনোস্যাকারাইড একসাথে মেলে তাহলে তাকে আমরা বলছি ডাইস্যাকারাইড। ডাই মানে 2, তাই দুটো মনোস্যাকারাইড একসাথে মিলে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড। সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, এগুলো হচ্ছে সব ডাইস্যাকারাইড। যেমন সুক্রোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটো মিলিয়ে তৈরি হচ্ছে। ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুটো মিলিয়ে তৈরি হচ্ছে ল্যাকটোজ। গ্লুকোজ আর গ্লুকোজ মিলে তৈরি হচ্ছে মল্টোজ। পলিস্যাকারাইড মোর দ্যান 10 মনোস্যাকারাইড একসাথে মিলে তৈরি হচ্ছে পলিস্যাকারাইড, যেমন স্টার্চ আর সেলুলোজ, এগুলো হচ্ছে পলিস্যাকারাইডস। স্টার্চ ডাইজেশন এটা মুখে আর ইন্টেস্টাইনে হচ্ছে। 30% হচ্ছে মুখে, বাকি 70% হচ্ছে ইন্টেস্টাইনে। এনজাইমগুলো আমরা একটু দেখি। স্টার্চ মুখে আমাদের রয়েছে কি স্যালাইভারি অ্যামাইলেজ, টায়ালিন, ঠিক আছে। সেই টায়ালিন কী করছে, স্টার্চকে ভেঙে তৈরি করছে মল্টোজ আর আইসোমল্টোজ আর ডেক্সট্রিন। এদিকে স্টমাকের টায়ালিন ইনহিবিটেড হচ্ছে, ওর কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ স্টমাকের মিডিয়া অ্যাসিডিক, আর টায়ালিন সাধারণত একটু ক্ষারীয় মাধ্যমে কাজ করে, 6 থেকে 8 তার পিএইচ। কিন্তু স্টমাকের মিডিয়া যেহেতু অ্যাসিডিক 1 to 2.5 পিএইচ, তাই সেখানে টায়ালিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য কার্বোহাইড্রেট ডাইজেশন কিন্তু স্টমাকে হচ্ছে না, পাকস্থলিতে হচ্ছে না। তারপরে আসছে ইন্টেস্টাইনে গিয়ে 70% কমপ্লিট হচ্ছে, বাকি 30% মুখে হয়েছিল, বাকি 70% ইন্টেস্টাইনে কমপ্লিট হচ্ছে। কীভাবে হচ্ছে? স্টার্চ, এখানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটাকে আমরা বলছি অ্যামাইলোপসিন, সেটা স্টার্চকে ভেঙে তৈরি করছে মল্টোজ, আইসোমল্টোজ, ডেক্সট্রিন। মল্টোজকে ভাঙছে মল্টেজ, আইসোমল্টোজকে ভাঙছে আইসোমল্টেজ, ডেক্সট্রিনকে ভাঙছে ডেক্সট্রিনেজ। সুক্রোজকে ভাঙছে সুক্রেজ অর ইনভার্টেজ এনজাইম, আর ল্যাকটোজকে ভাঙছে ল্যাকটেজ এনজাইম। স্যালাইভার মধ্যে সোডিয়াম আয়ন রয়েছে, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, হাইড্রোকার্বনের আয়ন রয়েছে। সবথেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন বেশি থাকে, আর থাকে থায়োসায়ানেট, যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সুক্রেজ একটা ইনভার্টেড সুগার। এছাড়া মিউকাস রয়েছে, যেটা কিনা আমাদের খাবারটাকে খুব লুব্রিকেট করছে, লুব্রিকেশনে হেল্প করছে। আমাদের খাদ্যের দলাটা মুখে লালার সাথে মিশ্রিত হয়ে যে জিনিসটা তৈরি করছে তাকে আমরা বলছি বোলাস। এর ফলে খাবারটা গিলতে খুব সুবিধা হচ্ছে এবং সেটা ইসোফেগাস দিয়ে সহজে পৌঁছে যাচ্ছে আমাদের স্টমাকে। আর যেভাবে খাদ্যদ্রব্য স্টমাকে পৌঁছচ্ছে, প্লাস সারা এলিমেন্টারি ক্যানাল জুড়ে যে মুভমেন্টটা চলছে, যে মাসকুলার মুভমেন্টের জন্য ফুড একটা পার্ট থেকে এলিমেন্টারি ক্যানালের অন্য পার্টে পৌঁছে যাচ্ছে, সেই মুভমেন্টটাকে আমরা বলছি পেরিস্টলসিস, সেই মাসকুলার মুভমেন্টকে। আচ্ছা, স্টমাকে আমরা কিছু সেলস সম্পর্কে একটু জানবো। স্টমাকে কী কী ধরনের সেলস দেখা যায়। ফার্স্ট হচ্ছে পেপটিক সেল। পেপটিক সেলের কাজ হচ্ছে কি, এটা পেপসিনোজেন সিক্রেট করে। যখনই এইচসিএলের সংস্পর্শে আসছে পেপসিনোজেন, সেটা কনভার্টেড হয়ে যাচ্ছে। যে সেলের কাছে যদি পেপসিনোজেন আসছে তাহলে সেটা তৈরি হচ্ছে কি পেপসিন। সেই পেপসিন প্রোটিনকে ভেঙে তৈরি করছে প্রোটিওজেস আর পেপটোনস। প্রোরেনিন এইচসিএলের সংস্পর্শে এসে তৈরি করছে রেনিন আর
রেনিন তৈরি করছে, এটা মিল্ক ডাইজেশনে হেল্প করছে বাচ্চাদের ক্ষেত্রে। অক্সেন্টিক সেল, যেখান থেকে HCl খরিত হচ্ছে, এটা ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ক্যাসেল বর্ণিত কণিকাও খরিত করে। এটা সাধারণত ভিটামিন B12 এর শোষণে সাহায্য করে। সেই জন্য ভিটামিন B12 যদি ঠিক মতন শোষিত না হয় সেক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া তৈরি হচ্ছে। আর্জেন্টোফিন সেলস, এটা 5-হাইড্রোক্সিট্রিপটামিন খরিত করছে, এটা পেরিস্টালটিক মুভমেন্ট, টার্নিং মুভমেন্টকে স্টিমুলেট করছে। গবলেট সেলস মিউকাস তৈরি করছে, যেটা অ্যাসিডিটিটা কাইমের কিছুটা নিউট্রালাইজ করে দেয়। আর জি সেলস, এটা পাইলোরাসে থাকে, এটা গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করছে, গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে যেটাকে হেল্প করছে। তো স্টমাকের সেলসগুলো থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন আসে, সেগুলো পড়বে। স্মল ইন্টেস্টাইনে কী হচ্ছে ডাইজেশন, এখানে ট্রিপসিনোজেন আছে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি হচ্ছে। কিভাবে, এখানে যে প্যানেট সেল আমরা পড়লাম লিভারকোন, ক্রিপস অফ লিভারকোনের ভেতরে এরকম ভিলাই ছিল, দুটো ভিলাইয়ের নিচের দিকে এখানে ছিল ক্রিপস অফ লিভারকোন, তার ভেতরে এখানে ছিল পানেট সেলস, আমরা একটু আগে দেখেছি স্মল ইন্টেস্টাইন যখন ভিলাইয়ের স্ট্রাকচার পড়ছিলাম। সেই প্যানেট সেলস, এই ভেতরে যে সেলসগুলো এগুলো প্যানেট সেলস, সেখান থেকে কী বেরোচ্ছে, এন্টেরোকাইনেজ এন্টেরোপেপটাইডেস বেরোচ্ছে। সে কী করছে, ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনকে কনভার্ট করে দিচ্ছে ট্রিপসিনে। সেই ট্রিপসিন প্রো কার্বক্সিপেপটাইডেসকে কার্বক্সিপেপটাইডেসে কনভার্ট করছে। আবার এই অ্যাক্টিভেটেড ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন তৈরি করছে। তাহলে প্রোটিন তিনটে ভাগ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড, অলিগোপেপটাইড আর পলিপেপটাইড। 2 to 9 অ্যামাইনো অ্যাসিড মলিকিউলস দিয়ে তৈরি হচ্ছে অলিগোপেপটাইড, আর পলিপেপটাইড মোর দ্যান 10 অ্যামাইনো অ্যাসিডস। এখানে পেপটাইড বন্ড কী করে তৈরি হয়েছে দেখানো হয়েছে। এন টার্মিনাল অ্যামাইনো পেপটাইডেস, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, যার একদিকে কার্বক্সিল গ্রুপ রয়েছে, এখানে OH, আর এখানে অ্যামাইন গ্রুপ রয়েছে NH2, আর একটা H, আর এখানে OH, তাহলে এই দুটো H আর একটা O, তাহলে জল, এই দুটো কম্বাইন করে এখানে তৈরি করছে কি C ডাবল বন্ড O হয়ে যাচ্ছে এখান থেকে, আর এখানে একটা H দিয়ে দিচ্ছে, তাহলে NH পড়ে থাকছে, দিয়ে এখানে তৈরি হচ্ছে পেপটাইড বন্ড। তো প্রোটিন ভেঙে আমরা দেখলাম পেপটোন আর প্রোটিয়েজেস তৈরি হচ্ছে। প্রোটিয়েজেস দু রকমের আছে, একটা এন্ডোপেপটাইডেস আর একটা এক্সোপেপটাইডেস। এন্ডোপেপটাইডেসে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্যাঙ্ক্রিয়াটিক জুস থেকে বেরোচ্ছে এই দুটো, আর পেপসিন বেরোচ্ছে গ্যাস্ট্রিক জুস থেকে। আর এক্সোপেপটাইডেস অ্যামাইনোপেপটাইডেস আর কার্বক্সিপেপটাইডেস তৈরি করছে। ফ্যাটের এনজাইম লাইপেজ, এনজাইম হুইচ ক্যান ডাইজেস্ট ফ্যাট, আর PIG প্যাঙ্ক্রিয়াটিক ইন্টেস্টিনাল গ্যাস্ট্রিক, এটা ইনফ্যান্টের ক্ষেত্রে খুব উইক থাকে, আর প্যাঙ্ক্রিয়াটিক ইন্টেস্টিনাল গ্যাস্ট্রিক যেটা, সেটা বড়দের ক্ষেত্রে এটা একটু স্ট্রং থাকে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়েজ এনজাইম ভেঙে দিচ্ছে নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিওটাইডে, সেই নিউক্লিওটাইড থেকে নিউক্লিওসাইড, উইদাউট ফসফেট আর নিউক্লিওটাইড পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর ফসফেট মিলে তৈরি হচ্ছে। আচ্ছা, আনডাইজেস্টেড পার্টটা কিছুটা আনঅ্যাবজর্বড হচ্ছে, যেগুলো সেই সাবস্টেন্সগুলো আনডাইজেস্টেড আনঅ্যাবজর্ব সাবস্টেন্স আর অ্যাবজর্বড, যেগুলো কিছুটা আনডাইজেস্টেড রয়েছে সেগুলো লার্জ ইন্টেস্টাইনে এসে কিছুটা অ্যাবজর্ব হচ্ছে, বাকি ওয়াটার, মিনারেল, ড্রাগ এগুলো অ্যাবজর্ব হচ্ছে, মিউকাস সিক্রেটস করছে, ইট অ্যাটাচেস দ্য আনডাইজেস্টেড ফুড পার্টিকেল অ্যান্ড গিভস লুব্রিকেশন দিচ্ছে, কারণ এখানে কিছু মিউকাস অ্যাড হওয়ার জন্য বাউল মুভমেন্টটা ঠিকভাবে হচ্ছে।
সিকাম, এখানে হচ্ছে কি ইলিয়াম জাংশন, ইলিওসিকাল ভালভ আছে, খুলে গেল, দিয়ে এখান থেকে ফিকাল ম্যাটার, হর্সটার মধ্যে যে মাস্কুলার মুভমেন্ট আমরা দেখেছি, যেটাকে আমরা বলেছি টেনিয়া কোলি, তার সেই মুভমেন্টের জন্য এখানে পেরিস্টলটিক মুভমেন্ট ভালো হচ্ছে এবং বাউল মুভমেন্ট হতে হতে রেকটামে আসছে এবং সেখান থেকে অ্যানাস দিয়ে বডির বাইরে ডিসচার্জ হচ্ছে, যেটাকে আমরা বলছি ডেফিকেশন। তো এইভাবে ফুড ডাইজেশন কমপ্লিট হচ্ছে। এবার অ্যাবজর্পশনটা আমরা শর্টে একটু দেখে নিই। প্রত্যেকটার অ্যাবজর্পশন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তিনটেরই অ্যাবজর্পশন আলাদা করে কোয়েশ্চেন আসে। অ্যাবজর্পশন, কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন দুভাবে হতে পারে। এখানে দেখানো হচ্ছে ডায়াগ্রামে, এটা হচ্ছে মিউকোজাল সেল। আচ্ছা, এই গ্র্যানিউলটা হচ্ছে ফ্রুক্টোজ গ্র্যানিউল, যেটা বাইরে রয়েছে মিউকোজাল সেলের ভেতরে কে অ্যাবজর্ব হতে হবে। তো এখানে একটা কেরিয়ার প্রোটিন রয়েছে। তো কেরিয়ার প্রোটিন দিয়ে যখন অ্যাবজর্পশন হচ্ছে তখন আমরা তাকে বলছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, মানে কেরিয়ার প্রোটিন ফ্যাসিলিটি দিচ্ছে টু অ্যাবজর্ব দ্য ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ মলিকিউলসের সাথে কেরিয়ার প্রোটিন অ্যাটাচড হলো, অ্যাটাচড হওয়ার পর সে কী করছে, সে নিয়ে আসছে সেই ফ্রুক্টোজকে সেলের ভেতরে। অ্যাবজর্পশন রেট গ্যালাক্টোজ ইজ ভেরি ফাস্ট, গ্যালাক্টোজ খুব তাড়াতাড়ি এমনি অ্যাবজর্পশন হচ্ছে মেমব্রেন দিয়ে। যদি কনসেন্ট্রেশন খুব বেশি থাকে তাহলে ডিফিউশন হয়। গ্লুকোজের অ্যাবজর্পশন যদি খুব বেশি থাকে কনসেন্ট্রেশন, ইফ হাই কনসেন্ট্রেশন গ্লুকোজ অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন, কনসেন্ট্রেশন বেশি থাকলে। এছাড়া নয়তো কীভাবে অ্যাবজর্পশন হয়, এখানে সোডিয়াম গেট রয়েছে, যে গেটের মধ্যে দিয়ে গ্লুকোজ কী করছে, লেস কোয়ান্টিটি অফ গ্লুকোজ সোডিয়াম চ্যানেল নিয়ে যাচ্ছে ভেতরে, সেলের ভেতরে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে। এখানে প্রোটিন চ্যানেল রয়েছে, সোডিয়াম চ্যানেল রয়েছে, যেটা কিনা অ্যামাইনো অ্যাসিডকে ভেতরে নিয়ে যাচ্ছে। আর অ্যামাইনো অ্যাসিড এমনি অ্যাবজর্পশন হতে পারে, মানে প্রোটিন অ্যাবজর্পশন বাই সিম্পল ডিফিউশন, এটি অ্যাবজর্পশন হতে পারে, বাই ফ্যাসিলিটেড ডিফিউশন অ্যাবজর্পশন হতে পারে, বাই সেকেন্ডারি ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাবজর্পশন। তিনটেভাবে প্রোটিন অ্যাবজর্ব হতে পারে। ডায়াগ্রামে দেখানো হয়েছে, এটা হচ্ছে সিম্পল ডিফিউশন, এটাকে আমরা দেখাচ্ছি কেরিয়ার প্রোটিন দিয়ে যাচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, আর এখানে সোডিয়াম চ্যানেল দিয়ে ঢুকছে সেকেন্ডারি অ্যাক্টিভ অ্যাবজর্পশন। তিনভাবে 1, 2, 3 তিনভাবে অ্যাবজর্পশন হতে পারে। নেক্সট ফ্যাটে কি হচ্ছে, এটা ফ্যাটি অ্যাসিড ভেঙে ফ্যাট দুটো সাবস্টেন্সকে দিচ্ছে, একটা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসেরল। তো ফসফোলিপিড রয়েছে লেয়ারের ওপরে, ভেতরে রয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা হচ্ছে ফ্যাট অ্যান্ড গ্লাইকোজেন। তো ফসফোলিপিড কী করছে, এই ফ্যাটে এটা চারধারে এসে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ফসফোলিপিড হয়ে গিয়ে যেটা তৈরি করছে সেটাকে আমরা বলছি মিসেল। আর ফ্যাট, ফসফোলিপিড, প্রোটিন এগুলো যখন অ্যাবজর্পশন হচ্ছে সেটাকে আমরা বলছি কাইলোমাইক্রন। লিম্ফ ভেসেলসের মধ্যে যখন ঢুকছে ফ্যাট, ফসফোলিপিড আর প্রোটিন যখন একসাথে অ্যাবজর্ব হচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে, তখন ফ্যাট, লিপিড আর প্রোটিনকে আমরা একসাথে আমরা বলছি কি কাইলোমাইক্রন। আর এখানে মিসেল তৈরি হয়েছে কিভাবে, ফ্যাটের গ্র্যানিউলের ওপরে যখন ফসফোলিপিড এসে এটাকে ধরছে তখন এইভাবে ওরা অ্যাবজর্পশন হচ্ছে, মানে ফসফোলিপিড নিয়ে এটাকে অ্যাবজর্ব করাচ্ছে, ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো সেজন্য সেটাকে আমরা বলছি মিসেল আর কাইলোমাইক্রন। এইভাবে ফ্যাট সেলের ভেতরে ঢুকছে, মিসেল আর কাইলোমাইক্রন এই দুই কণিকা গঠনের মাধ্যমে। আচ্ছা, এরপরে বইতে দেখবে কতগুলো ডাইজেস্টিভ ডিজিজের কথা বলা আছে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিজিজ কিছু রয়েছে, কোয়াশিওকোর আর ম্যারাসমাস।
এগুলো ডিফারেন্স পড়তে হবে, আর সিমটমসগুলো ভালো করে পড়তে হবে। আরও কয়েকটি ডিজিজ আছে, এগুলো পড়ে আশা করি বুঝতে পারবে। তোমরা পড়তে থাকো, আমার টিউটোরিয়ালটা দেখো, যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করো।